সপ্তম জাতীয় কংগ্রেসের প্রায় এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল আওয়ামী যুবলীগ। ঘোষণা করা হলো 201 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি। বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এটি আজকের খবর। তবে আমাদের আলোচ্য বিষয় এটি নয়। আমাদের আলোচনার এবং অনেক আশঙ্কার খবর হলো দেশের রাজনীতি এবং ভোট বিমুখ মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। এবার ঢাকা 18 আসনের উপনির্বাচনে ভোট পড়েছে মাত্র 14.18%, অর্থাৎ প্রায় 85% মানুষ ভোট দেয়নি। এই অবস্থায় বলা হচ্ছে যে আওয়ামী লীগ এবং বিএনপির যে ভোটের ব্যবধান সেটিও অনেক বেশি, এবং বিশেষজ্ঞরা বলছেন গণতন্ত্রের জন্য এটি অশনি সংকেত। মানুষ কি তবে নির্বাচন ব্যবস্থা ও গণতন্ত্রের উপর আস্থা হারাচ্ছে? কোন পথে হাঁটছে আমাদের গণতন্ত্র? এসব জিজ্ঞাসা নিয়ে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন CSRM জনতন্ত্র গণতন্ত্রের সঙ্গে আছি আমি সঞ্জিদা ইসলাম। দর্শক, আমাদের আজকের বিষয় উপনির্বাচনে ভোট বিষয়, এবং এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত রয়েছেন দুইজন অতিথি। আমি পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক হাবিবে মিল্লাত, MP, আওয়ামী লীগ নেতা, এবং রয়েছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আপনাদের দুজনকে অনেক অনেক স্বাগত জনতন্ত্র গণতন্ত্রে। যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, উপনির্বাচনের যে বিষয়, সিরাজগঞ্জ এবং ঢাকার যে উপনির্বাচনটি হলো সেখানে ভোটার উপস্থিতি ছিল আশঙ্কাজনকভাবে কম। আমি শুরুতেই ডক্টর হাবিবে মিল্লাতের কাছে যাব। আপনার কাছে জানতে চাইব যে আমরা এর আগেরও বেশ কয়েকটি নির্বাচনে একই চিত্র দেখতে পেয়েছি এবং প্রতিবারই দেখছি যে ভোটার উপস্থিতি আশঙ্কাজনকভাবে কমে আসছে। আপনার কি মনে হয় এর কারণ কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদের। আপনি বলেছেন যে আশঙ্কাজনকভাবে কম। আমি সিরাজগঞ্জের কথা বলতে পারি। 51.17% ভোট পড়েছে এই করোনাকালীন সময়টিতে, এবং যখন দুর্বল প্রার্থী প্রতিপক্ষ হয় তখন স্বাভাবিকভাবেই মানুষ ভোট কেন্দ্রে না আসলে ভাবে হয়তো ভোটে জিতে যাবে। আপনি একটা ব্যাপার খেয়াল করুন, আমি সিরাজগঞ্জ দিয়ে শুরু করি। সেটি হচ্ছে সিরাজগঞ্জের যে আসনটিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শহীদ মনসুর নির্বাচন করেছেন, তার ছেলে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমাদের জাতীয় নেতা জনাব মোহাম্মদ নাসিম, তিনি নির্বাচন করেছেন, এবং তার সন্তান এবার নির্বাচন করলো। 12 বার নির্বাচন হলো, 11 বার আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করেছে। এবং সাথে সাথে কোনোবারই বিএনপি জিততে পারেনি, শুধুমাত্র একবার স্বতন্ত্র একবার প্রার্থী একবার জিতেছিল। এমনকি 91, 2000 বা 96 বা 2001-এর নির্বাচনগুলোতেও কিন্তু প্রত্যেকটিতে আওয়ামী লীগ জিতেছে। অর্থাৎ এইখানে জেতা নিয়ে কোনো কথা নেই এবং কোনো কথা ওঠেও নি, উঠবেও না। আপনি বলেছেন ভোটারের উপস্থিতি। আপনি বলেন যে করোনাকালীন পরিস্থিতিতে মানুষের আগ্রহ কমেছে কিনা? অবশ্যই কমেছে, কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত হচ্ছে যে সিটটিতে বিএনপি একজন ক্যান্ডিডেট দিয়েছে, সেই ক্যান্ডিডেট বিগত 10 বছরে 3 বার এলাকায় এসছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। সে নির্বাচনে নমিনেশন পাওয়ার পরে নিজের নির্বাচনী এলাকায় না যেয়ে সিরাজগঞ্জ সদরে একটি বাসাতে অবস্থান করত। সে সাংবাদিক সম্মেলন করেছে আরেকটু উপজেলা নলকা, যেটি হচ্ছে সলঙ্গা থানার মধ্যে, সেইখানে যে সে কাজীপুর থেকে দূরে যে একটি সাংবাদিক সম্মেলন করেছে, এবং নিজেদের মধ্যে 25-30 জন ছিল, নিজেরা নিজে মারামারি করেছে। পত্রিকা এবং ভিডিওতে আপনারা সকলে দেখেছেন। তৃতীয় নাম্বারটি হচ্ছে তিনি নির্বাচনের আগে নির্বাচনের পরিস্থিতি নিয়ে একটি সংবাদ সম্মেলন করলেন। সেটিও করলো এই সিরাজগঞ্জ সদরে আমার নির্বাচনী এলাকায় ধানবান্দির একটা বাড়িতে। যে লোক কোনোদিন সিরাজগঞ্জে আসে নাই, যে লোক কোনদিন সিরাজগঞ্জের মানুষের সাথে কোনো সম্পর্ক নাই, যে লোক নিজের বাড়িতে কোনোদিন যায় নাই, সেই ধরনের লোক যে নির্বাচনে জিতবে না সে প্রার্থী নিজেও জানে। জনগণ এবং ভোটাররা যখন দেখেছে যে আসলে তার জন্য তো কেউ ঘর থেকে বের হবে না, সেই জন্য ভোট পেয়েছে 468টি। এবং বিএনপির সময়, যে সময় সবচেয়ে ভালো সময় ছিল বিএনপির 91 বা 2001-এর কথাই বলি, সে সময় 10% ভোটের বেশি কখনো পায়নি। 3.5 লাখের বেশি, 4.5 লাখের বেশি ভোটার, সেখানে ভোট পেয়েছে 33,000-এর মতো, সর্বোচ্চ ভোট এখন পর্যন্ত। সুতরাং আমি মনে করি যে এই 51% নিয়ে আমরা যথেষ্ট সন্তুষ্ট। এই কারণে আওয়ামী লীগের অনেকে যারা একটু সমর্থক কিন্তু প্রয়োজনে ঘর থেকে বেরোয়, তারাই ভেবেছে যাওয়ার তো আসলে দরকার নেই, কারণ বিএনপি মাঠেই আসে নাই, নির্বাচনী প্রচারণা চালায় নাই, পোস্টার ডিবেট লাগায় নাই, এলাকায় যায় নাই, এবং ক্যান্ডিডেটের চেহারাই চিনি না, তার কাছে সে ভোটে হারবে। সুতরাং এটা একটা কারণ হতে পারে। আর ঢাকার ক্ষেত্রে
ঢাকার ক্ষেত্রে কিন্তু ভোটার সংখ্যাটা আমাদের প্রায় বেশ কম, 14 ভাগের কাছাকাছি। কিন্তু এর আগেও নির্বাচনে কিন্তু আমরা একটা ইভিএম এ একটা 5 পয়েন্ট সামথিং নির্বাচন কিন্তু আমরা দেখেছি। এইটাতে ঢাকাতে হচ্ছে ঢাকার মানুষ হচ্ছে আওয়ামী লীগের সাপোর্টার কম আছে সেটা নয়, কিন্তু আমরা যখন দেখি ঢাকার প্রত্যেকে কিন্তু কর্মে ব্যস্ত, এবং আপনি যদি দেখে থাকেন সবাই কিন্তু যে এলাকায় বাস করে সে এলাকায় কাজ করে না। ছুটি কিন্তু দেওয়া হয়েছে কিছু কিছু অফিস আদালতে সেই এলাকাগুলোতে, কিন্তু বাকি এলাকাগুলোতে কিন্তু তাদের অফিস আদালত করতে হয়। আর দ্বিতীয়টি হচ্ছে সব জায়গায় বাংলাদেশ সারা পৃথিবীতেই করোনা একটি কারণ। আপনি আমেরিকার ভোটের কথা যদি দেখেন, ব্যালট পোস্টাল ব্যালটের সংখ্যাটি দেখেছেন কত বেশি। তারা কিন্তু ভোট কেন্দ্রে যাওয়ার থেকে পোস্টাল ব্যালট গ্রহণ করেছে, কিন্তু আমাদের আসলে সেই সুযোগ নেই। আমি সেটা নিয়ে কথা বলছি না, আমি যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি নিয়ে। আর একটি সমস্যা হচ্ছে একটু হলো ইভিএম সিস্টেমটা যে যত সোজাই বলুক না কেন, কিছু কিছু যারা পড়াশোনার সাথে সম্পর্ক কম বা যারা ধরেন কম, তারা একটু ভোট কেন্দ্রে যেতে চায় না, বলে কি মেশিনে চাপ দিব, কি হয়ে যাবে, উল্টাপাল্টা ভোট করে যায় কিনা, এই কাজটি হতে পারে। আর সময়টি একটু বেশি লাগে। তারপরে ভোটাররা যে সত্যিকার অর্থে ভোট দিতে যাচ্ছে না, কারণ তারা দেখতে পাচ্ছে না যে এলাকায় শক্ত কোনো প্রতিরোধ বা শক্ত কোনো প্রার্থী দাঁড়াচ্ছে। এবং বিএনপির বিপক্ষে যে প্রার্থীটি দাঁড়িয়েছিল সে জাহাঙ্গীর, তিনিও কিন্তু আজকেও বলেছেন যে যারা প্ল্যানিং এর দায়িত্ব ছিল তারা কিন্তু প্ল্যানিংটি সফলভাবে না করার জন্য এত ভোটে হারলাম। এবং সে নির্বাচনে নমিনেশন পাওয়ার পর তাদের পার্টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় কিন্তু ঢিল পড়েছে তাকে নমিনেশন দেওয়ার জন্য। তার এলাকায় কিন্তু স্বনামধন্য এবং তাদের বিএনপি নেতারা যারা চিহ্নিত, সকলেই যাদের চেনে, তারা কিন্তু তার বিরুদ্ধে ব্যানার নিয়ে মিছিল করেছে, সন্ত্রাসী লিখে, ঘর জামাই লিখে। সুতরাং এই ধরনের প্রার্থী দিয়ে যখন মানুষ দেখে তখন তারা আগে থেকেই বুঝতে পারে ফলাফলটা কি হবে। সুতরাং মানুষ তাতেও যদি কম্পিটিটিভ নির্বাচন হয়, যদি মানুষ মনে করে নির্বাচনটা খুবই আসলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, তখন নিজের ভোটের দামটা রাখার জন্য মানুষ ভোট কেন্দ্রে যায়। কিন্তু যখন মানুষ দেখে যে প্রতিপক্ষ নিজের পক্ষই নিজের বিরুদ্ধে কথা বলছে, তাহলে মানুষ আসলে সত্যিকার অর্থে তেমন উৎসাহ রাখতে পারে না, এটা তো বুঝতেই পারছেন। তারপরও যত বিশ্লেষণী যত বিশেষজ্ঞরাই করুক না কেন, বিশ্লেষণের সত্য কথাটি হচ্ছে যে মানুষকে অবশ্যই মানুষ সুখে আছে, শান্তিতে আছে, মানুষ ঝামেলায় যেতে চাচ্ছে না। এই যে 9টা ট্রাক পোড়ানো হলো গত পরশুদিন, বলেন এটা কি এই সময়টিতে দেশে এমন কি পরিস্থিতি হলো যে সন্ত্রাসীরা, কিন্তু সন্ত্রাসীরা সবসময় সন্ত্রাসী, তারা পুলিশ বক্সে ছোটখাটো ককটেল মারবে, তারা একটা অথবা 64 জেলার মধ্যে 63টা জেলায় বোমা মারবে, এটা তাদের অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু এখন আইন শৃঙ্খলা বাহিনী অনেক শক্তিশালী। আমি সেদিন রাত্রে টিভিতেই দেখেছি যে যারা এই কাজগুলো করেছে তাদেরকে স্পট করা হচ্ছে এবং তাদেরকে ধরা হচ্ছে, তাদের সিসি ক্যামেরাতে আমরা দেখেছি। ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে কয়েকজন ধরা পড়েছে, তাদের মাধ্যমে সকলে ধরা পড়বে বলে আমি আশা করি। আরেকটি কথা হচ্ছে যে এই যে ভোট কেন্দ্রের কথা বললেন, আব্দুল্লাহপুরে সকাল 9টার মধ্যেই কিন্তু কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়েছিল 17টি একটি সেন্টারে। মানুষকে ভয় ভীতি না দেখিয়ে আসলে মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে আসলে মানুষ আরো ভোটের সংখ্যা বাড়বে। তবে আমি মনে করি 14 ভাগের চেয়ে আসলে বেশি ভোট করলে ভালো হতো, এটা অস্বীকার কোনো করার উপায় নেই। অনেক ধন্যবাদ। আমরা সাইফুল হকের কাছে যাব, আপনার কাছে আবারও আসবো ডক্টর হাবিবে মিল্লাত। আমরা সাইফুল হকের কাছে একটু যেতে চাই, এই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাইবো। বিশেষজ্ঞরা যে বিষয়টি বলছেন, যেটি হাবিবে মিল্লাতও বলছিলেন যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে না এবং এটার কারণে আসলে ভোটার উপস্থিতি অনেক কম, এবং বিশেষজ্ঞরা বলছেন যে ভোটারদেরকে আনার ক্ষেত্রে আসলে প্রার্থীদের একটি ব্যর্থতা রয়ে গেছে এবং সেই বিষয়টিও বিশেষজ্ঞরা বলছেন যে এটি প্রার্থীদেরই দায় যে তারা ভোটারদেরকে আনতে পারছে না। এই বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। জি, আপনাকে শুভেচ্ছা এবং সম্মানিত আলোচক বৃন্দ এবং যারা নিউজ 24 এর এই অনুষ্ঠান দেখছেন, আমি দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যেটা আপনি বললেন আপনার প্রশ্নের মধ্যেই উত্তর খানিকটা বেরিয়ে এসছে যে আমাদের নির্বাচনের ব্যাপারে, ভোট কেন্দ্রে যাবার ব্যাপারে আমাদের ভোটারদের একটা গণ অনাস্থা, একটা গণ হতাশা আমরা লক্ষ্য করছি। আর মানে হতাশাটা এই কারণের জন্য যেটা আপনি বললেন যে বাস্তবে দেশ থেকে এখন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন বলে বাংলাদেশে এখন আর কোনো কিছু নাই। ফলে বড় কারণ হচ্ছে সম্ভবত এরকম, তারা ধরে নিয়েছেন যে তারা ভোট কেন্দ্রে গেলেও তাদের প্রার্থী জিতবে, না গেলেও তাদের প্রার্থী জিতবে তাদের। এবং এটা আমরা খেয়াল করছি 2014 সালের 5ই জানুয়ারির পর
এরপরে 2018 সালে দিনের ভোট যখন রাতে বাস্তবে হয়ে গেল, সমগ্র নির্বাচনী ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে, কোনো মানুষ এখন আর বিশ্বাস করে না মানুষ ভোট কেন্দ্রে যে তার পছন্দের দল বা প্রার্থীকে ভোট দিতে পারবে, পছন্দের দল বা প্রার্থীকে সে আর নির্বাচিত। জনাব সাইফুল হক, একটু দুঃখিত, আমি আমাদের আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, তার সাথে একটু পরিচয় করে দিই, তারপর আবার আপনার কাছে ফিরছি। খায়রুল কবির খোকন যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, যুগ্ম মহাসচিব বিএনপি। আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা আবারও যাচ্ছি সাইফুল হকের কাছে। আমি যেটা বলছিলাম যে সমগ্র ব্যবস্থার উপরে নির্বাচনী ব্যবস্থা কার্যত বাংলাদেশে এখানে নষ্ট করে দেওয়া হয়েছে, এবং সেই নষ্ট করার প্রেক্ষিতে মানুষের এই নির্বাচন কমিশনের ব্যাপারে বাস্তবে মানুষের কোনো আস্থার জায়গাটা নেই। আমি বিভিন্ন পাবলিক মিটিংয়ে বলেছি, মানে অনেকটা করে, যে এই নির্বাচন কমিশন পাড়ার একটা ক্লাবের সুষ্ঠু নির্বাচন করতে পারবে, একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবে, একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারবে, এরকম কোনো অবস্থাও এই নির্বাচন কমিশন তারা কিন্তু রাখেনি। আপনি খেয়াল করবেন, গত পরশুদিন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তিনি ঢাকা 18 নির্বাচনটা বলতে যেয়ে তিনি বললেন, আমরা 5 থেকে 10 মিনিটের মধ্যে যেখানে আমরা নির্বাচনের ফলাফল দিয়ে দিই, মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে 4-5 দিনও দিতে পারেনি। বললেন মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে অনেক কিছু শেখার আছে। আমাদের ফলাফলটা যেহেতু আগেই নির্ধারিত, ফলে 5 থেকে 10 মিনিটের মধ্যে আমাদের একটা সরকারি দলের প্রার্থীদেরকে জিতিয়ে দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনের বিশেষ কোনো সংকট বা কোনো সমস্যা থাকে না। আরেকটা হচ্ছে এরকম, আপনি খেয়াল করবেন, এখন তো শুধু তিনি 4-5 মিনিট না, এখন তো দিনের ফলাফল তো আগের দিনই তারা ঠিক করে ফেলেন। ফলে এই অবস্থার যদি পরিবর্তন করা না যায়, আমি মনে করি ভোটারদের আস্থাটা ফিরিয়ে আনাটা অত্যন্ত জরুরি। বাংলাদেশে ভেঙে পড়া যে নির্বাচনী ব্যবস্থা, এটা যদি এভাবে যদি চলতে থাকে, আমি বলেছি মানুষকে বাড়ি বাড়ি পুলিশ পাঠিয়েও আপনি কিন্তু বিরোধী দলের ভোটারদেরকে, আপনি এমনকি সরকারি দলের যারা ভোটার বা সমর্থক, অধিকাংশকে ভোট কেন্দ্রে আনা যাবে না। ফলে এই যে ধারণাটা হয়েছে, আপনি নির্বাচনের আয়োজন করবেন, নির্বাচনী ব্যবস্থা করবেন, কিন্তু বাস্তবে ভোট কেন্দ্রগুলো ভোটার শূন্য। ফলে এটা, এবং এই নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, অথচ সাংবিধানিক প্রতিষ্ঠানের যে মর্যাদা, তার যে গুরুত্ব, এটাকে তারা নষ্ট করেছেন, এর ভাবমূর্তি তারা ধ্বংস করেছেন। নির্বাচন কমিশন শুধু দেশে না, পুরো সারা পৃথিবীতে একটা হাস্যকর, উদ্ভট এবং একটা হাসি তামাশার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটা আমাদের জন্য এক ধরনের জাতীয় লজ্জার বিষয়। সে কারণের জন্য, আর এমনি যেটা বললেন, এই উপনির্বাচনগুলোতে মানুষের মধ্যে আগ্রহ কম, ঠিক আছে, করোনার পরিস্থিতি আছে, মানুষের আর্থিক দুর্যোগ আছে, সংকট আছে, এগুলোর কারণের জন্য ভোটার সংখ্যা কিছুটা কম হতে পারে। কিন্তু আপনি যেটা আমার হাবিবে মিল্লাত ভাই যেটা বললেন, বিএনপির প্রার্থী 400 ভোট পাবে, এটা নিশ্চয়ই গ্রহণযোগ্য না। একদিকে 1,88,000 ভোট, আর দেখা যায় 400 ভোট। ফলে এটা, এই সমীকরণ বোঝার জন্য রাজনীতি বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই, সাধারণ কাণ্ডজ্ঞান থাকলে বোঝা যায়। কারণ বিরোধী দলের কোনো প্রার্থীদের কোনো এজেন্ট, মাহবুব তালুকদার বলেছেন, একজন নির্বাচন কমিশনার, তিনি একটি মহিলা কেন্দ্রে একটা বিরোধী দলের একজন এজেন্ট ছাড়া তিনি যতগুলো কেন্দ্রে গেছেন, কোথাও বিরোধী দলের এজেন্ট তিনি দেখেননি। ফলে এই জায়গাটা, ফলে এই জায়গাটা যদি উদ্ধার করা না যায়, একটা আস্থার জায়গাটা যদি তৈরি করা না যায়, বিশ্বাস যদি তৈরি করা না যায়, মানুষদেরকে কিন্তু কেন্দ্রে আনা যাবে না। আপনি কি বলছেন আস্থাটা নির্বাচন কমিশনের উপর নেই, না নির্বাচন ব্যবস্থার উপর নেই, না প্রার্থীদের উপর নেই? আসলে না, জি জি, আমি প্রথম মনে করি নির্বাচন কমিশনের সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের দায়িত্ব আছে। আরেকটি হচ্ছে নির্বাচন, যেটা অভিযোগটা আসছে, নির্বাচন কমিশন স্থানীয় যে প্রশাসন প্রধানত সরকার দলীয়দের নিয়ন্ত্রণে। নির্বাচন কমিশনের সাংবিধানিকভাবে স্বাধীন হলো, নির্বাচন কমিশন এই মেরুদণ্ড দেখাতে পারেননি একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করার জন্য। স্থানীয় প্রশাসনের উপরে তাদের যে সাংবিধানিক কর্তৃত্ব, তাদের যে প্রশাসনিক কর্তৃত্ব, এটাও কিন্তু নির্বাচন কমিশন তারা কার্যকরী তারা করতে পারেনি। নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর ভূমিকা আছে, দায়িত্ব আছে। আমি সেই দায়িত্বের প্রসঙ্গে বলতে চাই, এখানে খায়রুল কবির খোকন এখানে আছেন, বিএনপি নেতা,
আমি ওনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, নিশ্চয়ই এই ধরনের বাধা আছে, অসংখ্য প্রতিবন্ধকতা আছে, গণ অনাস্থা, গণ হতাশা, নির্বাচন কমিশন সরকারের হয়ে প্রায় একচাটিভাবে তারা যে কাজ করছেন। যখন আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি তখন ভোটারদেরকে নিয়ে আসা, যেখানে অনিয়ম হচ্ছে, যেখানে জালিয়াতি হচ্ছে, সেখানে মানুষকে সংগঠিত করা, আমরা কিন্তু সেটাও কিন্তু লক্ষ্য করছি না। 2টো 5টা 10টা 20টা জায়গাতে ভোটাররা আসছেন, তারা জমায়েত হচ্ছেন, তারা প্রতিবাদ করছেন, তারা ভোট দিতে পারছেন না, তাদের সাংবিধানিক অধিকার তারা প্রয়োগ করতে পারছেন না। ফলে এই যে জায়গাটা, নির্বাচনকে যদি আমরা আন্দোলনের অংশ মনে করি, প্রায় আমরা সে কথাটা বলি, আমরাও বলি, বিএনপি একসময় আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল, আওয়ামী লীগ এটা বলতেন নির্বাচন আন্দোলনের অংশ। সুতরাং মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না, তাহলে নির্বাচন কেন্দ্রগুলোতে অবস্থান নেওয়া, ভোটাধিকার প্রয়োগ করতে না পারার জন্য যে বিক্ষুব্ধ মানুষ, আমরা কিন্তু তাদেরকে কিন্তু কোনো বিক্ষোভ করতে আমরা কিন্তু লক্ষ্য করি না। ফলে এগুলো কিন্তু বিরোধী রাজনৈতিক দল হিসেবে এগুলো কিন্তু আমাদের দায় দায়িত্বের জায়গাটা আছে, এই বিষয়গুলো হিসাবের মধ্যে বিবেচনা নেওয়া দরকার। আমি শেষ যে কথা বলবো এই প্রসঙ্গে, সমগ্র নির্বাচনী ব্যবস্থাটা যেখানে দাঁড়িয়েছে, বাংলাদেশে এই ব্যবস্থার যদি খোল নলছে, আমূল যদি পরিবর্তন করা না যায়, আগামীতে আপনি বলেন, আমি আজকে দেখলাম সন্ধ্যা একটু আগে আপনাদের আমি মিডিয়াতে দেখছিলাম, নির্বাচন কমিশন বলছেন যে আগামীতে প্রত্যেকটা তারা সাংবিধানিক তাদের যে বাধ্যবাধকতা, সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য তাদেরকে নির্বাচন করতে হচ্ছে। কিন্তু এরকম ভোটারদের খরা যদি চলতে থাকে, এটা জাতীয় অর্থের একটা অপচয়, সময় অর্থের একটা অপচয় দাঁড়াবে। কেবল সাংবিধানিক বাধ্যবাধকতার কথা বলে এ ধরনের হাস্যকর, আমরা যাচ্ছি, আমরা আসবো আবার আপনার কাছে, খায়রুল কবির খোকনের কাছে এবার একটু যাব। এই প্রসঙ্গে কথা হচ্ছিল উপনির্বাচন নিয়ে, মূলত যে ভোটার উপস্থিতি অনেক কম ছিল। এই প্রসঙ্গে একটু আপনার কাছে জানতে চাইবো, বিশেষজ্ঞদের মতামত হচ্ছে যে প্রার্থীরা আসলে আনতে পারছেন না ভোটারদের, এবং জনাব হাবিবে মিল্লাত তিনি রয়েছেন, তিনি আবার বলছেন যে বিএনপি প্রার্থী তিনি তার সেরকম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন আসলে তিনি করতে পারেননি, তাকে আসলে জনগণ গ্রহণ করেনি বলেই আসলে ভোট দিতে আসেনি। এই প্রসঙ্গে আপনার মতামত জানতে চাইবো। এই ধরনের। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা এবং সম্মানিত আলোচক বৃন্দকে আন্তরিক শুভেচ্ছা। আমি আমার পূর্ববর্তী বক্তা সাইফুল হক ভাই অত্যন্ত চমৎকার ভাবেই আমাদের বর্তমান যে নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে তিনি তার ব্যাখ্যা দিয়েছেন। সেই বর্তমান পরিস্থিতি সম্পর্কে উনি বিশদ বলেছেন, তা থেকে বুঝতে আর বাকি নেই যে আজকে যে নির্বাচন যে স্বাধীন, আমাদের যে সাংবিধানিক একটি প্রতিষ্ঠান আমাদের নির্বাচন কমিশন, সেটা যে সম্পূর্ণ একটি দলীয় প্রতিষ্ঠানে আজকে পরিণত হয়েছে এবং একটি আজ্ঞাবহ, এবং তারা তাদের দায়িত্ব পালন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এটা আমার নতুন করে বলার আর অপেক্ষা রাখে না। অতি সম্প্রতি কেন, ওনারা দায়িত্ব পালনের পর থেকে আজ পর্যন্ত আপনি স্থানীয় নির্বাচন বলেন, জাতীয় নির্বাচন করেন, একটি নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ অনুষ্ঠান তারা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। যেখানে সরকার এবং নির্বাচন কমিশন তারা একাকার হয়ে গিয়েছে। তারা এখানে সরকারের তাদের নির্দেশই তারা এখানে ফলো করছেন, যার কারণে আজকে এই নির্বাচনের কমিশনের মানুষের যে আস্থা, বিশ্বাস, কনফিডেন্স সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। যার কারণে জানে যে তারা পূর্ব নির্ধারিত থাকে যে তারা প্রি কনসেপ্ট নিয়ে তারা একটা গুজামিল দিয়ে তারা রেজাল্ট দিয়ে দিচ্ছে। যার কারণে গত নির্বাচন, যে সিটি কর্পোরেশন নির্বাচন, উপনির্বাচনগুলি দেখেছি, সেইগুলোর নির্বাচনের ভোটারদের পার্সেন্টেজ কত পার্সেন্ট আমরা দেখেছি, 5%, 10%, 14% দেখানো হয়েছে। সেখানে ইভিএম এর মাধ্যমে দেখানো হয়েছে, সেই কত পার্সেন্ট আমরা দেখেছি, আমরা সচিত্র প্রতিবেদনও দেখেছি জাতীয় দৈনিকগুলোতে। সেখানে দেখা যায় যে ভোটার শূন্য কেন্দ্র, সেই কেন্দ্রে শুধু সে প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, দু একটি এজেন্ট বসে আছে, কিন্তু একজন ভোটারও দেখা যায়। তো সেখানে দেখা যায় যে দুজন গিয়েছে তারাও ফিঙ্গারপ্রিন্ট নিয়ে বলছে আপনাদের ভোট দেওয়া হয়েছে, চলে যান। অধিকাংশ ভোটাররা যারা গিয়েছে তাদেরকে ভোট না দিয়ে বলা হয়েছে যে আপনারা চলে যান। বহিরাগত লোকজনদের ভাড়া করে নিয়ে আসা হয়েছে। 18 আসনে যেটা দেখা হয়েছে, সব কেন্দ্রে 400-500 করে লোক জড়ো করা হয়েছে এবং সেখানে ভোটাররা যারা গিয়েছে, এজেন্ট, আমাদের দলীয় এজেন্টদেরকে সবগুলো বের করে দেওয়া হয়েছে। আমাদের যে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, তিনিও তো বলেছেন যে আমি সকাল 9টা থেকে 12টা পর্যন্ত আমি 14টি কেন্দ্রের 70টি বুথে গিয়েছি, একটি বুথেও আমি কোন রকম
বিরোধী দলের কোন এজেন্টকে দেখতে পাইনি, শুধু একটি মহিলা কেন্দ্রে একজন মহিলাকে এজেন্টকে আমি দেখতে পেয়েছি। সেখানে তিনি বলেছেন যে গত নির্বাচন থেকে, গত একাদশ নির্বাচন থেকে এই নির্বাচন আরো এক ধাপ নিচে নেমে গিয়েছে এবং আরো জঘন্য মানে খারাপের দিকে গিয়েছে। এই নির্বাচনে কোন জনগণের ভোটের প্রতিফলন ঘটেনি। আপনার কাছে এই যে আপনি যেটি বলছেন সেই বিষয়গুলো তো সত্যি, আমরা দেখতে পাচ্ছি ভোটার উপস্থিতি অনেক কম এবং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ আপনারা এই সবটি যে কয়েকটি নির্বাচন হয়েছে প্রতিটিতেই করেছেন। একটি জিনিস আপনার কাছে জানতে চাইবো, সেটি হচ্ছে যেটি আসলে সাইফুল হক বলছিলেন যে ভোটারদের উপস্থিতি কম হচ্ছে, এজেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু প্রতিবারই ঘটছে এবং প্রতিবার আপনারা এই অভিযোগ করছেন। তাহলে তিনি যেটি বলছেন যে একটি মানে বিক্ষুব্ধ জনগণ, তাদেরকে একত্রিত করতে পারছেন না কেন আপনারা? ভোট যদি আন্দোলন হয় তাহলে সেই আন্দোলন করতে কোথায় ব্যর্থ হচ্ছেন? না, আমি এই কথাটা বলি যে আগের দিন রাত্রে যদি মানে সাদা পোশাকধারী পুলিশের লোকজন, ডিবিএসবির লোকজন পুলিশ দিয়ে যদি বাড়ি বাড়ি গিয়ে বিএনপি নেতাকর্মীদেরকে এজেন্টকে বলা হয় যদি সেন্টারের আশেপাশে তোমাদেরকে দেখা যায় তাহলে পরের দিন তোমরা এলাকা থাকতে পারবে না, তোমাদেরকে গুলি করে মেরে ফেলা হবে। মানুষের সব আমরা তো সশস্ত্র বিপ্লবের রাজনীতি করি না, আমরা তো সেখানে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ক্ষমতার পালাবদল হবে, নির্বাচন হবে, আমার ভোট আমি দিব, পছন্দের প্রার্থীকে যাকে খুশি তাকে দিব, আমার জন্মগত আমার মৌলিক অধিকার, আমার ভোটাধিকার, সেই ভোটাধিকারের জন্য আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি। 23 বছর পাকিস্তানিদের সাথে লড়াই সংগ্রাম করে, শোষণ নির্যাতন অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে আমরা শত লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছি। আমাদের বাক ব্যক্তির স্বাধীনতার জন্য, আইনের শাসনের জন্য, বিচার বিভাগের স্বাধীনতা, ভোটাধিকার, গণতন্ত্র ফিরে জন্য। আজকে গণতন্ত্র নাই, আইনের শাসন নাই, বিচার বিভাগের স্বাধীনতা নাই, বাক ব্যক্তির স্বাধীনতা, মানবাধিকার নাই, আজকে বিচার বিভাগের স্বাধীন নয়। তাই আজকে এই পুলিশ যদি এইভাবে তারা রাষ্ট্রীয় ব্যবহার করা হয়, মানুষ সেখানে কিভাবে আমাদের সাধারণ ভোটাররা, আমাদের দলের নেতাকর্মীরা গিয়ে প্রতিবাদ করবে? কারণ মামলা দেওয়া হয়েছে, লক্ষাধিক মামলা এবং 36 লক্ষ আসামি। আমাদের গতকালকে দেখেছেন যে ঘটনার পরিপ্রেক্ষিতে তারা একটি পরিকল্পিত ষড়যন্ত্র বা উদ্দেশ্য প্রণোদিত ভাবে তারা ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, এই ভোট ডাকাতি, ভোট চুরি নির্বাচন করে জনগণের দৃষ্টিভঙ্গি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা, আমরা দেখলাম যে তারা বাসে আগুন দিয়ে এই সরকারের লোক, যেটা দেখেছি যে একজন ছাত্রলীগের, আওয়ামী লীগের নেতারা একটা ব্যক্তিকে ধরে নিয়ে টাকা পয়সা দিয়ে বলেছে গাড়ি পুড়ে দেওয়ার, সে স্বীকার করেছে। যা যোগাযোগ মাধ্যমে একটি টিভি মিডিয়াতে এসছে যে কিভাবে ঘটনা ঘটানো হয়েছে, তাতে কিন্তু প্রমাণ হয় যে এই গাড়িগুড়ি পুড়ে আমাদের প্রায় 5 শতাধিক নেতাকর্মীদের মামলা দেওয়া হয়েছে। বাবু গর্ষচন্দ্র রায়, যুব দলের সভাপতি আমাদের সাইফুল আলম নীরব এবং সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ আমাদের প্রায় 18 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং অসংখ্য মামলা দেওয়া হয়েছে, 13টি মামলা করা হয়েছে সমস্ত নেতাকর্মীদের বিরুদ্ধে। তো এই যে তারা পরিকল্পিতভাবে বিএনপির জনপ্রিয়তাকে ঈর্ষান্বিত হয়ে একটা ভিন্ন খাতে এই নির্বাচনকে কেন্দ্র করে তারা এই ঘটনাকে আগুন দিয়ে পুড়িয়ে আমাদেরকে আগুন সন্ত্রাসের জনগণের কাছে বিএনপি ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য এই কথা অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পিত ঘটনা ঘটিয়েছে। আমি বলতে চাই যে নির্বাচনটা কেন সুষ্ঠু করতে সরকার ব্যর্থ হয়েছে, কারণ সরকার তো জনগণের ভোটে নির্বাচিত হয় না। জনাব খায়রুল কবির, আপনি বলছেন বিএনপির জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে, কিন্তু এখানে তো দেখা যাচ্ছে বিএনপির প্রার্থী তারা ভোট ডাকাতি করে, আগের দিন রাত্রে তারা ভোট ডাকাতি করে, আমরা ফিরবো আবার আপনার কাছে খায়রুল কবির খোকন। আমরা আসছি, আমাদের এই মুহূর্তে একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে নিচ্ছি ছোট একটি বিরতি। আমরা আলোচনায় রয়েছে, আমাদের আজকের আলোচনার বিষয় উপনির্বাচনের ভোট বিষয়। আমরা এই আলোচনায় ফিরবো, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত দর্শক, আপনারা দেখছেন সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র। আমাদের আজকের বিষয় উপনির্বাচনে ভোট বিষয় এবং এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে 3 জন অতিথি রয়েছেন। আমি এবার শুরুতেই যেতে চাই আবারও খায়রুল কবির খোকনের কাছে। আপনি যেটি বলছিলেন বিরতির আগে যে আওয়ামী লীগ আসলে বিএনপির জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তারা আপনাদের ভোটারদেরকে তারা রুখে দিচ্ছে এবং ভোট দিতে যেতে দিচ্ছে না, কিন্তু এখানে যেটি দেখা যাচ্ছে যে আপনাদের যে বিএনপি প্রার্থী, বিশেষ করে আমি সিরাজগঞ্জের কথা বলবো, তিনি মাত্র 468টি ভোট পেয়েছেন এবং আওয়ামী লীগের যে নেতা হাবিবে মিল্লাত তিনি বলছিলেন যে তাকে নাকি কেউ চেনেনি না। তো এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন যে তাহলে তার জনপ্রিয়তার বিষয়টি আসলে কেমন করে দাঁড়ালো, মাপকাঠিটি কি আসলে? না, আচ্ছা, মাপকাঠিটি এটা আমাদের
সেলিম রেজা সাহেব যে যাকে মনোনয়ন দিয়েছি সে একজন আমাদের দলীয় নেতা। তাকে হয়তো আমাদের আওয়ামী লীগের নেতারা হয়তো নাও চিনতে পারেন, কিন্তু জনগণ তাকে ঠিকই চিনে। এবং একজন ব্যক্তিকে যখন দল থেকে মনোনয়ন দেওয়া হয় তার পারিবারিক অবস্থা, সামাজিক অবস্থা, দলীয় অবস্থান বিবেচনা করে তার গ্রহণযোগ্যতা মানে পারসেপশন আছে কিনা সে চিন্তা ভাবনা করেই দল থেকে মনোনয়ন দেয়। এত বড় বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল, যে দল একটি উদার গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল, ডেমোক্রেটিক প্রক্রিয়া পদ্ধতির মধ্যেই এই দল আজকে এই পর্যায়ে এসছে। তো সেখানে ধরেন আমাদের ভোটাররা তাদেরকে যে দানের শীষের মার্কা, সেই দানের শীষের মার্কা ব্যক্তি অনেক সময় দেখা যায়, আমরা অনেকে দেখেছি যে যারা আমাদের দল মানে আওয়ামী লীগ করেন বা যারা বিএনপি করেন, তাদের প্রার্থীর থেকে বেশি তাদের পছন্দ হলো প্রতীকের প্রতি মানুষের আস্থা থাকে, যে না ঠিক এই প্রতীকে আমরা ভোট দিব। সেখানে এখনো অবশ্যই একজন যোগ্য ব্যক্তিকে তারা দিবে, তারা প্রতীকের প্রতি হয়। বিএনপি যে জায়গায় এত বড় একটি রাজনৈতিক দল, সেই দলের সেখানে তার 400 ভোট পাবে, এটা তো একটি মানে কি বলা যায়, অন্ধবিশ্বাস করবে না। এটা সম্পূর্ণ একটু অবান্তর এবং অবিশ্বাস্য বিষয়। কারণ এটা তারা নির্বাচন কমিশন এটা পরিকল্পিতভাবে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য, তারা যেহেতু আগের থেকে এটা আমাদেরকে সাইফুল হক ভাই বলেছেন যে তাদেরকে পূর্ব নির্ধারণ থাকে, তাদেরকে আগে থেকে সিদ্ধান্ত গুজামিল দিয়ে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে 4 দিন লাগে ফলাফল ঘোষণা করতে বললেন, আর বাংলাদেশের সিইসি বললেন যে 4-5 মিনিটে দেওয়া যায়। কারণ একটু গোজামিল দিয়ে তারা তো আগে থেকে, যেহেতু প্রি কনসেপ্ট থাকে পার্টি, তাদের সরকার প্রধান বা যেই দলের ব্যক্তিরা যদি তার নির্দেশ দিয়ে দেন যে এত % দেখিয়ে দাও, তাহলে দেখিয়ে দাও খালি কলম দিয়ে লিখে দিলে হয়ে গেল, বা সেখানে কম্পিউটারে বসিয়ে দিলে হয়ে গেল, সেখানে কয়েক মিনিটই হয়ে যায়। তো সেখানে এই ধরনের রেজাল্ট মানে 400-200 ভোট দেখানো কোনো বিষয় না। সেটা বিএনপিকে এই বিষয়গুলো রোধ করার জন্য আপনি যে অভিযোগগুলো করছেন, এই অভিযোগগুলো আসলে বিএনপি প্রতিটা নির্বাচনে করে আসছে। আমরা দেখছি যে প্রতিটা নির্বাচনের আগেই তারা বলছে যে তারা নির্বাচনে আসবে জনগণের জন্য, আন্দোলনের জন্য, এবং তারা নির্বাচনের পরে তারা এই অভিযোগ করছে, কারচুপির অভিযোগ করছে, ভোট নিয়ে এই ধরনের গণনায় ভুল হয়েছে এই ধরনের অভিযোগ করছে, বা ভোটের যে রাতে ভোট হয়ে গেছে এই ধরনের অভিযোগগুলো আমরা প্রতিবার শুনছি। তাহলে এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন আগামী নির্বাচনের ক্ষেত্রে? আসলে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন যে এই ধরনের বিষয়গুলো আপনারা কিভাবে ঠেকাবেন? আসলে না, আমরা এই জন্য তো এই যে নির্বাচনগুলি তারা একতরফা এবং প্রশাসনের এবং তারা যে তামাশার নির্বাচনটা করা হচ্ছে, যে নির্বাচন কমিশন যে একটি আজ্ঞাবহ একটি দলীয় সংগঠনে পরিণত হয়েছে, এবং তারা তাদের কাছ থেকে জনগণ যে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তারা যে নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, এটা তো প্রমাণিত জাতীয় বা আন্তর্জাতিকভাবে। তাই আজকে তাদের এই নির্বাচন কমিশন বাতিল করে তাদের এই নিরপেক্ষ ব্যক্তিদেরকে দিয়ে নির্বাচন কমিশন, এই হুদা কমিশন বাতিল করে সেখানে যারা আজকে এই মাহবুব তালুকদারের মতো ব্যক্তি যারা আছেন সৎ, যোগ্য, যারা এই সাংবিধানিক প্রতিষ্ঠান, আজ্ঞাবহ হবে না, ছোট জগন্নাথ হবে না, এবং কোনো ব্যক্তির নির্দেশে অঙ্গুলি হেলনে বা নির্দেশে কোনো সিদ্ধান্ত দিবে না, এই ধরনের নির্বাচন কমিশনের দায়িত্বে যদি আসে তাহলে হয়তো নির্বাচন সুষ্ঠু হতে পারে। মানে সেখানে ইন ফিউচার এই সরকারের অধীনে হবে না। সরকার এবং নির্বাচন কমিশন যখন একাট্টা হয়ে যায় তখন কিন্তু তারা সেখানে জনগণের সে ভোটার দিকে হয়, কারণ এই সরকারের নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন ছাড়া, মানে এই সরকারের অধীনে, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন মানে এই সরকার যতদিন যাবৎ আছে এই ক্ষমতা, একটি নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয়নি, জনগণ তাদের ভোটাধিকার দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, আগামী দিনে হবে না। তাই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেই একটি তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন করছে, এই কারণেই জানে যে নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ হয়, জনগণ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে তারা বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হবে। তাই আজকে, কারণ এটা একটা মীমাংসিত বিষয় ছিল, জনগণ এটাকে অ্যাকসেপ্ট করেছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে সেখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না। অনেক ধন্যবাদ। আমরা সাইফুল হকের কাছে যেতে চাই। আমরা এবার যাব ডক্টর হাবিবুল মিল্লাতের কাছে। আপনার কাছে জানতে চাইবো যে অভিযোগগুলো বারবার আসছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবং সরকারের বিরুদ্ধে, যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, বিশেষ করে পুলিশকে ব্যবহার করে তারা ভোটারদের রুখে দিচ্ছেন, এজেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে কেন্দ্র থেকে, এবং ভোটাররা আসলে নিরাপত্তার অভাবে ভোট দিতে যেতে পারছে না। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? প্রথমত আমি বলবো যে বিগত যে দুটো নির্বাচন হলো, ঢাকা 18 এবং সিরাজগঞ্জ 1, এই নির্বাচনে আপনি তো মিডিয়াতে আছেন, আপনার এই
টিভি নিউজ 24 অথবা কোন টিভি কি দেখিয়েছে, কোন নিউজ পেপার কি পরদিন সংবাদ করেছে যে এই বুথ থেকে এদেরকে ঘাট ধরে বের করে দেওয়া হয়েছে, এদেরকে ঢুকতে দেওয়া হয়নি? আমি প্রত্যেকটি পত্রিকা পড়েছি পরের দিনের এবং টিভিতে দেখার চেষ্টা করেছি। বলেন কয়টা সেন্টারে আপনারা দেখাতে পেরেছেন যে কাউকে জোর করে বের করে দেওয়া হয়েছে? আপনারা দেখেন আরেকটি কথা, সেটি হচ্ছে যে আপনারা কেউ একসাথে কন্ট্রাডিক্টরি কথা। প্রথমে বলা হচ্ছে ভোট কেন্দ্র থেকে সব এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয়েছে, আবার বলা হচ্ছে আগের রাতে সাদা পোশাকে পুলিশ যে তাদেরকে মানা করে দিয়ে এসছে, তারা সেন্টারে যায়নি। ভাই একটা কথা বলেন, আমি কোনো সাথে কথা বলি নাই, আপনারা যদি কথা বলতে চান একটা বলেন, দুটা বললে তো ভাই কঠিন হয়ে যায় আপনাদের জন্য, আমার জন্য তো সোজা হয়ে যায় যে কন্ট্রাডিক্টরি কথাবার্তা বলছেন, লোকজন বিশ্বাস করতে একটু অসুবিধা করবে। বলছেন সরকারকেও মানুষ চায় না, নির্বাচন কমিশন মানুষ চায় না। কয়দিন তো বলবেন যে এরা চলে গেলে আমরা জনগণকেও চাই না, নিজেদের মতো জিয়াউর রহমান সাহেব যেভাবে ক্ষমতায় আসছে সেইভাবে ক্ষমতায় আসতে চাই, কিন্তু বাংলাদেশের জনগণ সেটা মেনে নেবে বলে আমার বিশ্বাস হয় না। একটু আগে আমরা কথা বলছিলাম যে কিভাবে আসলে নির্বাচন কমিশন, কোন নির্বাচন কমিশনে বাংলাদেশে আপনাদের কাছে প্রশ্ন, এখন পর্যন্ত প্রশ্ন উঠেনি কোন নির্বাচনের পরে যারা নির্বাচনে পরাজিত হয়েছে, আমার দল সহ, অভিযোগ করে নাই যে নির্বাচন সুষ্ঠু হয় নাই? একটা নির্বাচন আপনি দেখাবেন, আমি সন্তুষ্ট মনে আপনার সমস্ত যুক্তিতর্ক মেনে নিব। বলা হয় যে এই নির্বাচন কমিশন যখন গঠন হয়েছে তখন তো তখন জিল্লুর রহমান সাহেব ছিলেন দেশের প্রেসিডেন্ট, তিনি সার্চ পার্টি গঠন করে এইটা গঠন করেছেন এবং বিভিন্ন দল থেকে নাম দেওয়া হয়েছে, তার মধ্যে সেই প্রশংসাপ্রাপ্ত মাহমুদুর রহমান তালুকদারও একটি দল থেকে এসছে, যেটিতে হয়তো খোকন ভাই খুব খুশি হবেন কথাটা শুনে। কিন্তু তিনি যে বললেন যে 9টা থেকে 12:30 পর্যন্ত আমি ভোট কেন্দ্রগুলোতে ঘুরলাম, আমি কোনো পোলিং এজেন্ট দেখি নাই, তার অর্থ কি 9টার সময় ভোট শুরু হয়, পোলিং এজেন্টদের বের করে দেওয়া হলে তো ওনার চোখে অন্তত পড়তো। উনি কিন্তু সে কথা বলেন নাই, উনি বলেছেন একটা সেন্টার বাদ দিয়ে, একটা ভোট বাদ দিয়ে কোথাও কোনো পোলিং এজেন্ট দেখি নাই, তার অর্থ পোলিং এজেন্ট দেওয়া হয় নাই, সত্য কথা। এবং পোলিং এজেন্ট দেওয়া হলো আজকে বিএনপির পক্ষ থেকে, আজকে তাদের ক্যান্ডিডেট বলতো না যে নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি পত্রিকা একটু বলেছি, তারা যদি সঠিকভাবে প্ল্যান দিত, পরিকল্পনা করত, তাহলে হয়তো নির্বাচনে আমাদের এরকম ভরাডুবি হয় না, এই কথাগুলো কিন্তু বলেছেন। তো আরেকটি কথা হচ্ছে যে কোন কোন পত্রিকায় কখনো কখনো যে কোনো নির্বাচনে ভোটার কেন্দ্র, ভোট শূন্য কেন্দ্রতেও দেখানো হয়, কথা কিন্তু মিথ্যা নয়। ওই সময়টিতে তারা ভোটার হয়তো ছিল না, বা একটা দুইটা সেন্টার হয়তো ভোটার কম এসছে, কিন্তু যে কোনো নির্বাচনের কথা বলেন, গড়ে 200 করে সেন্টার থাকে সাধারণত জাতীয় সংসদ, কোনো 250 থাকে, কোনো 157 থাকে, এরকম থাকে। একটি সেন্টার বা একটি বুথ দিয়ে কি আপনি এই 200 সেন্টারকে মূল্যায়ন করবেন? সেটা কি ঠিক হবে? সেটা ঠিক হবে না। আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে নির্বাচন আমাদের মতো দেশে যে একদম 100% যুধিষ্ঠিরের মতো নির্বাচন, সেটা কেউই বলে না, আমিও বলি না। কিন্তু জনাব হাবিবে মিলাদ, আমাদের এখানে বলা হতো, আমরা সব সময় দেখেছি যে নির্বাচনে একটা উৎসবের মতো দেখা যেত, যে বলতো যে ভোট উৎসব, তো সেই উৎসবটি থেকে আসলে আমরা দেখছি যে জনগণ বিমুখ হয়ে যাচ্ছে। এবং আপনি যেটি বলছেন যে মাত্র একটি দুটি কেন্দ্রে, কিন্তু আমরা আসলে অনেকগুলো কেন্দ্রেরই চিত্র দেখেছি ভোটার সংখ্যা কম। একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে আমরা ধরে নিচ্ছি, যদি এরকম ধরে নেই যে 30 থেকে 40 ভাগ ভোটার আসলে আওয়ামী লীগের আছে, সেক্ষেত্রে এই 30 থেকে 40 ভাগ ভোটার আমরা ধরে নিলাম, আপনি যেটি বলছেন যে বিএনপি প্রার্থী ভোটার টানতে পারেননি, তার সেখানে এই জন্য ভোটার আসেনি, কিন্তু আওয়ামী লীগ একটি প্রাচীন দল। আমি বলছি প্রার্থী সিলেকশনে ভুল হয়েছে, প্রার্থীরা কাজ করে নাই, এবং ভোটার কিন্তু তাদের দলীয় তো ভোট আছে, তাদের তো দলীয় ভোট আছে, সেই ভোটগুলো কেন পড়ে নাই? প্রার্থী যে খোকন ভাই একটু বললেন যে প্রার্থী যাই দেই না কেন, ধানের শীষটা তো আছে, কিন্তু সেই ভোটটা কই? আমি যেটি জানতে চাচ্ছি যে, এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে অভিযোগটি বারবার আসছে, এটির কথা একটু জানতে চাচ্ছি আপনার কাছে, যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বারবার অভিযোগ আসছে, সেই এবং তারা বেশিরভাগ ক্ষেত্রে এই অভিযোগটি আসছে যে তারা সরকার দলের হয়ে কাজ করছেন। এই প্রসঙ্গে আপনার মন্তব্য জানতে চাচ্ছি, কি বলবেন? এই অভিযোগ তো 70 পরবর্তীকালে, স্বাধীনতার পর থেকে এবং স্বাধীনতার আগে, আপনাকেই আমি জিজ্ঞেস করি কোন নির্বাচনের বিরুদ্ধে অভিযোগ আসে নাই? এবারও তো আমেরিকান নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ আসছে, কিন্তু সেই অভিযোগ ভিন্ন, আমি তুলনা করব না। অভিযোগ পরাজিত প্রার্থীরা করবেই,
এইটা একটা অনেক ধন্যবাদ। আমরা খায়রুল কবির খোকনের কাছে যাব। আমি আপনার কাছে যেটি জানতে চাচ্ছিলাম সেটা আবারও জানতে চাইবো যে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগটি বারবার আসছে যে ভোটারদেরকে বা বিশেষ করে আপনাদের এমনকি আপনাদের সমর্থকদেরও সংগঠিত করতে আপনারা ব্যর্থ হচ্ছেন, এর কি কারণ? না, এটা সঠিক না। এটা মিলাদ সাহেব তাদের মতো করে তারা ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। আমি কি বললাম, মিলাদ সাহেব কি বললো, জনগণ কিন্তু ওটা দেখছে। জনগণ যেখানে ভুক্তভোগী, জনগণ যেখানে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তারা ভোট কেন্দ্রে যেতেই পারছে না। যখন ভোট কেন্দ্রে তারা গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে যায়, তো ইভিএম যেটা ইভিএম হলো ভোট চুরির মেশিন, এটা ম্যানিপুলেট করা যায়, এটা পরীক্ষিত, পৃথিবীর অনেক উন্নত দেশেরা বাদ দিয়েছে। সেই তারপরেও সেখানে তাদের পছন্দের, সেখানে যখন ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়, দেওয়ার পরে সেটা ওপেন হওয়ার পরে দিতে হয়, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর তখন বলে যে আপনার ভোট দেওয়া হয়ে চলে যান। ফিঙ্গারপ্রিন্ট দেওয়া তো আবার বাটন টিপবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, আমরা গণতন্ত্রের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বাংলাদেশে আসলে ভোট একটি উৎসব, আমরাও চাই সেই উৎসব করে মানুষ ভোট দিতে যাক এবং নির্বাচনের প্রতি মানুষের আস্থা ফিরে আসুক, এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের গণতন্ত্র। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।